তোমার নাম এমন কিছু ব্যক্তির মুখে আমি শুনতে পাচ্ছি, যদি তাদের মুখে আমার নাম শুনতাম আমি সপরিবারে দেশ ত্যাগ করতাম। তো মামলা, হামলা, জেলখানা, এগুলোর প্রতি আমার আতঙ্ক কাজ করে। গোয়েন্দা সংস্থার প্রধান খুব কঠোর ভাষায় আমার কথা বলেছে একজনের কাছে। আপনি অপহরণ হবেন কিংবা গুম হবেন, এটা কি আগে থেকে কোনো ইঙ্গিত পেয়েছিলেন কোনো? আমি 3 জায়গা থেকে ইঙ্গিত পাই। প্রথম ইঙ্গিত পাই আমি ইংল্যান্ডে পড়াশোনা করার সময় আওয়ামী লীগ ফ্যামিলি একজন পরিবারের মানে খুব ক্ষমতাসীন আওয়ামী পরিবার, শেখ পরিবার বলতে আর কোনো শেখ পরিবারের এক সদস্য আমার সাথে ইংল্যান্ডে একসঙ্গে আমার পরিচয় ছিল, পড়াশোনা করেছিলাম একসাথে। সে একদিন আমাকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে চায়, একটি গোপন স্থানে আমার সাথে দেখা করে, এবং তখন সে আমাকে বলে যে তোমার নাম এমন কিছু ব্যক্তির মুখে আমি শুনতে পাচ্ছি, যদি তাদের মুখে আমার নাম শুনতাম আমি সপরিবারে দেশ ত্যাগ করতাম। আমার তোমার প্রতি অ্যাডভাইস, তুমি ইমিডিয়েটলি দেশে বের চলে যাও। এটা ছিল প্রথম ইন্ডিকেশন। দ্বিতীয় ইন্ডিকেশন ছিল একজন সাংবাদিক, আমাদের পত্রিকা নয়া দিগন্ত পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক, তৎকালীন সময়ে সরকার পদস্থ গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ ছিল। উনি তখন ওই গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাকে জানান যে গোয়েন্দা সংস্থার প্রধান খুব কঠোর ভাষায় আমার কথা বলেছে একজনের কাছে। সেটা আমি জানতে পারি। পরে আমি যার কাছ থেকে শুনেছেন তার কাছে আমি গোপনে দেখা করি, এবং সেও আমাকে বলেন যে ইমিডিয়েটলি দেশে বেড়ে চলে যেতে। এবং সর্বশেষ বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে আমি ওয়ার্নিং পাই। কিন্তু তারপরেও আমি আমার পিতার শেষ সময় তাকে একা রেখে পালিয়ে যাওয়াটা আমার বিবেক আমাকে সায় দেয়নি। যে পিতা আমাকে ছোট থেকে বড় করলেন, মানুষ হিসেবে বড় করলেন, একজন মুসলমান হিসেবে বাঁচতে শেখালেন, তার এই বিপদের সময় সন্তান হিসেবে আমার দায়িত্ব তার পাশে থাকা। আমি বারবার চিন্তা করতে, আমি যদি পালিয়ে বাঁচি আমি বিবেক কাছে কি উত্তর দেবো? তার চেয়ে বড় কথা হচ্ছে কিয়ামতের মধ্যে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন পিতার প্রতি আমার হক আমি কতটুকু দিয়েছি, আমি সেই জবাবদিহিতার কথা চিন্তা করে আল্লাহর প্রত্যাখ্যান করে বিপদ সত্ত্বেও আমি থেকে যাই। তবে গুম হব এটা আমি বুঝতে পারিনি, এত গুরুতর বিপদ আমি বুঝতে পারিনি। আমার মাথায় ছিল হয়তো খুব খারাপ ধরনের মামলা আমাকে দেখাবে এবং রিমান্ডে হয়তো আমার সাথে নির্যাতন করা হতে পারে, দীর্ঘদিন জেলে থাকতে হতে পারে, এই ছিল আমার আশঙ্কা। আর যেহেতু আমি বাবার জেলখানাটা আমি দেখতাম, এবং আইনজীবী হিসেবে আদালতের পুরো জিনিসটা আমার নখদর্পণে ছিল, তো মামলা, হামলা, জেলখানা, এগুলোর প্রতি আমার আতঙ্ক কাজ করেনি। আমি আমার অনেকে বন্ধুদের সামনে বলতাম যে বিরোধী দলে থাকা অবস্থায় জেলখানা হচ্ছে সেকেন্ড হোম। বিভিন্ন ব্যবসায়ীরা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেন, ইউরোপে সেকেন্ড হোম করেন। যারা সমাজ পরিবর্তন করতে চান তাদের জন্য জেলখানা হচ্ছে সেকেন্ড হোম। কারণ পরিবর্তন করতে গেলে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অবশ্যই তাদেরকে জুলুম এবং নির্যাতনের জন্য বেছে দেবে। তো জেলখানার ভয় আমার মধ্যে ছিল না, কিন্তু গুম হতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য হতে পারে, এটা আমার চিন্তার অতীত ছিল। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিকদের সাথে কোনো সরকার এই ধরনের আচরণ করতে পারে, এটা আমার চিন্তারও বাইরে ছিল।